পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি এহসান নওরা, পর্ব সংখ্যা ৬২। নিস্তব্ধ কক্ষে কাচের ফ্লোরে পা নাড়ার টুংটাং শব্দ ভেসে বেড়াচ্ছে, সেই সাথে কিছু বাক্যগুচ্ছ। ভার্সিটিতে পড়ছি। তোর বাবা তখন ছিল আমার বিশ্বস্ত বন্ধু। আইজা আমাদের ২ ব্যাচ জুনিয়র। তাকে ভালোবাসতাম আমি, কিন্তু প্রকাশ করার মতো সাহসী ছিলাম না। সে সময় প্রেম আদান প্রদানের অন্যতম মাধ্যম চিঠি। ব্যর্থতা আমার সেখানেই। অত আবেগ দিয়ে আমি চিঠি লিখতে জানি না। হাতের লেখাও চরম বাজে। আইজা খুঁতখুঁতে স্বভাবের মেয়ে। হাতের লেখা দেখিয়ে হয়তো আমায় রিজেক্ট করে দিত। তোর বাবাকে চিঠি লিখে দিতে বললাম। এটা আমার প্রথম ভুল। আইজাকে ভেবে ভেবে আমার হয়ে চিঠি লিখতে গিয়ে আজাদ নিজেই ওর প্রতি দুর্বল হয়ে পড়বে আমার ভাবনার বাইরে। দ্বিতীয় ভুলটা কোথায় করেছি জানিস? রিকাজ ফরাজি চোখ তুলে বর্ণকে প্রশ্ন করল। পায়ের আঘাতে তখনও ফ্লোরে টুংটাং শব্দ ভাসমান। বর্ণটা প্রত্যুত্তর করেনি, সরু চোখে চেয়ে থেকেছিল শুধু। পরবর্তী কাহিনী শুনতে সে আগ্রহী নয় ভেবে মন ক্ষুণ্ণ হলো রিকাজ ফরাজির। তবু বলল, চিঠি তো আজাদ লিখে দিয়েছে। এরপর আইজার সামনে গিয়ে প্রেমের কথা বলতেও দ্বিধাবোধ করছিলাম। তখন মনে হলো এই কাজটাও আজাদকেই দিয়ে করাই। ভাবনা মতোই কাজ করলাম। আজাদের হাতে চিঠি পাঠিয়ে দিলাম তাকে। মনের মাধুরী মিশিয়ে লেখা চিঠিগুলো তাকে প্রভাবিত করেছিল, আর সে ভেবে নিয়েছে ওই চিঠি প্রেম নিবেদন আমি নয়, আজাদ করেছে। দেখেছিস ভুলটা কোথায়? একটু থেমে সে পুনরায় বলা শুরু করে। চিঠির শেষে ইতিতে কারোর নাম লেখা হতো না, লেখা হতো ইতি তোমার প্রেমিক। বেশ কয়েকবার চিঠি আদান প্রদানের মাসখানেক পর আইজা জানতে পারলো চিঠিগুলো মূলত আমার, কিন্তু ততদিনে সে চিঠির মালিক আজাদ ভেবে তাকেই ভালোবেসে মুগ্ধ। সেটা আজাদ নিজেও জানতো না। এমনটাই ওই আমায় বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করি না। ও জেনে বুঝেই এটা করেছে। আমার প্রথম ভালো লাগা ভালোবাসাকে ছিনিয়ে নেওয়া একটা ফ্যাশন। আই অ্যাম ইন ফেভার অফ ইট। এতক্ষণে মুখ খুলল বর্ণ, তাও অপছন্দের একটা বাক্যর দিকে। রিকাজ ফরাজি দাঁতের দাঁত নিষ্পেষিত করে রইল। ২ বন্ধুর মাঝে দ্বন্দ্ব লেগে যায় একজন আইজাকে ঘিরে। অন্যদিকে আইজা আজাদের প্রেমে এতই মজে গেল যে তার সাথে সরাসরি কথা বলতে হম্বিতম্বির শেষ নেই। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এর আগে আমরা কেউ কারোর সাথে চোখাচোখি ছাড়া সরাসরি মুখ ফুটে কথা বলিনি। তখনকার প্রেমের নিয়মে এটা ছিল না। দূর থেকে চিঠিতে কথোপকথন করার মজাই অন্যরকম। পানি হবে, গলাটা শুকিয়ে আছে। তোর বেয়াদব চালারা বাবার বয়সী একটা মানুষকে তুলে এনে ২ দিন ধরে কিচ্ছু খেতে দেয়নি। কারি কারি টাকায় এতদিন পারলি, অথচ ম্যানার্স শিখাসনি। বর্ণ ইশারায় একজন এগিয়ে এসে পানির বোতল বাড়িয়ে দিয়ে গেল। পানি পান করে রিকাজ বলে চলল, প্রথমবারের মতো আমরা ৩ জন সামনাসামনি কথা বলার সিদ্ধান্ত নিলাম। আজাদের জন্য আইজা এতটাই মরিয়া হয়ে উঠেছে যে আমি তাকে ভালোবাসি বলতে গালে হাত উঠাতেও ভাবল না। বা গালে হাত মেজে মৃদু হাসল সে, যেন সেই দিনের সেই মুহূর্তের কথাটা আজও তরতাজা। চর খেয়ে আমি কিছুই বলিনি, ভালোবাসার প্রতীক হিসেবে গ্রহণ করে নিয়েছি। আজাদ সেদিন কথা দিয়েছিল আইজা তাকে ভালোবাসলো। যতদিন না সেই ভালোবাসা আমার নামে ট্রান্সফার হবে ততদিন ওর সাথে কোনো সম্পর্ক রাখবে না। অথচ ওই বেঈমান কয়দিন পর আমার কাছ থেকে এজাজত নিতে এসেছিল সে আইজাকে বিয়ে করলে আমি কষ্ট পাবো কিনা। বাহ, খুব ভালো প্রশ্ন। আমিও সেদিন বললাম ভীষণ কষ্ট পাবো। তুই ওকে বিয়ে করিস না, প্রয়োজনে আমরা দুজনেই ওকে ভুলে যাই। কিন্তু না, তারা বিয়ে করে নিল। আমাকে দাওয়াতও দিয়েছে। একজন আমার ভালোবাসা, অন্যজন আমার দোস্ত। বিয়েতে উপস্থিত না থাকলে খারাপ দেখায়, তাই চলে গেলাম বিয়েতে। এরপর দুঃখ একপাশে রেখে বিয়েতে গিয়ে কোরমা, বিরিয়ানি, বোরহানি, রোস্ট ইত্যাদি ইত্যাদি দিয়ে পেট পুড়ে খেলাম। এসব কাহিনী শুনতে ইন্টারেস্টেড নই ইয়ার, কাম টু দ্য পয়েন্ট। কথার মাঝে বর্ণর অনাগ্রহ দেখে হতাশ হলো রিকাজ। বহুদিন পর পুরনো স্মৃতিচারণ করছে, তাই পই পই করে শুরু থেকে বলতে ভালোই লাগছিল। আরেকবার পানি খেয়ে গলা ভিজিয়ে আসল পয়েন্টে ঢুকলো সে। তাদের ভালোবাসাকে পূর্ণতা দিতে মা হতে চলল আইজা। আমি দেশ ছেড়ে দূরে চলে গেলাম। তখনও তার মায়া কাটিয়ে সরে আসতে পারিনি। এবার একদিন ফিরে এলাম আজাদের কাছ থেকে প্রতিশোধ আর আইজার নিশান হিসেবে তাদের ছোট্ট প্রাণ বাচ্চাকে নিয়ে যেতে। হোয়াট? হ্যাঁ, তাদের প্রথম সন্তানকে নিয়ে দেশ ছেড়ে সারা জীবনের জন্য পালিয়ে গেলাম।
সেই সন্তান কে জানিস? তারপর ডানি ইশারা করে বলল, জোসেফ জোয়ারদার। নির্লিপ্ত বর্ণর ক্ষুরধার চোখ দুটো এই প্রথম থমকালো। অস্ফুট স্বরে বলল, এই রিকাজ ফারাজি, জবান সামলে, বাজে বকিস না। ও যদি মায়ের প্রথম সন্তান হয় তবে আমি কে? প্রশ্নে রিকাজ ফরাজি হাসল, গা দোলানো সেই হাসি। হাসতে হাসতে একসময় থেমে বলল, তুই একটা অনাথ। কথা শেষ হতেই বুকে থাবা পড়ল। বর্ণ থাবা বসিয়ে বুকের কলার ধরে মুখোমুখি এনে রক্তচক্ষু নিয়ে হুঙ্কার দিয়ে উঠে, মন খুলে হাসার সুযোগ পেয়েছিস দেখে জানের ভয় উবে গেছে না? আচমকা আক্রমণে বুক ধরফর করে উঠেছিল ফরাজির। নিজেকে সামলে বলল, উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে ইউকে গিয়ে এক প্রভাবশালীর সাথে বন্ধুত্ব পেতেছিলাম। ধীরে ধীরে তাদের বিশ্বস্ত হয়ে উঠি। টাকা চাই আমার, রাজত্ব চাই। তাই মনুষ্যত্ব পায়ের তলায় পিষে একদিন কেউ না জানার মতো ওই বন্ধু ও তার স্ত্রীকে ঘুরতে পাঠিয়ে গাড়ির ব্রেক ফেল করে দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে দিলাম। বন্ধুটা স্পট ডেট আর তার বউ মৃত্যু পথযাত্রী। মরার আগে তার 1 মাসের বাচ্চাটাকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, তাদের স্থাবর অস্থাবর সব সম্পত্তি নিয়ে আমি যেভাবে খুশি ভোগ করতে পারি। বিনিময়ে তাদের বাচ্চাকে যেন আদর ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করে তুলি। সামান্য মনুষ্যত্ব হয়তো বেঁচে ছিল, তাই তোকে শিকদার নিবাসে রেখে তাদের ছেলেকে অমানুষের মতো অমানুষ করতে আমার সাথে নিয়ে পালিয়ে গেলাম। বর্ণর হাত আলগা হয়ে গেল। বাবা মার প্রতি তার বিশ্বাস ভরসা আঘাত হানতে রিকাজ পুনরায় বলল, তোদের অদল বদল করার পর বিষয়টা কলে আজাদকে অবগত করে দিয়েছিলাম। ওই মুহূর্তে নিজের উপর কতটা গর্ববোধ হচ্ছিল এক্সপ্লেইন করার মতো নয়। তারা জানবে তাদের কোলে যে আছে তার সাথে রক্তের কোনো সম্পর্ক নেই। যার সাথে রক্তের সম্পর্ক সে কোথায় কোন অবস্থায় কেমন আছে কিচ্ছু জানবে না। হা, মনে করে দেখ, তোকে নিয়ে ওরা দেশ বিদেশ ঘুরে বেড়াতো। হ্যাঁ, মূলত তারা তাদের সন্তানকে ফিরে পেতে আমি যখন যেই ঠিকানা দিয়েছি সেখানেই ছুটে যেত। প্রতি বছর তোর যে জন্মদিন পালন করা হতো সেটাও তাদের ছেলের জন্ম তারিখ অনুসারে। ইউ ফ্রড। মুষ্টিবদ্ধ হাতটা রিকাজ ফারাজের মুখ বরাবর বসিয়ে দেয় বর্ণ। গলগলিয়ে ঠোঁট ফেটে রক্ত গড়িয়ে পড়ে, তবু ঠোঁটের হাসি কমে না। গড়গড় করে বলল, তারা কখনো তোকে তুই ভেবে ভালোবাসেনি রে পাগল, বরং সবসময় তোর মাঝে নিজের হারানো ছেলের প্রতিচ্ছবি খুঁজে বেরিয়ে এসেছে। সত্যি তো এটাই, তুই একটা অনাথ। এই পৃথিবীতে তোর কেউ নেই। এই রাস্কেলকে থামতে বল। হুঙ্কার ছেড়ে উঠে দাঁড়ালো বর্ণ, আরও 2-1 ঘা বসিয়েও দিল। শরীরের রক্ত টকবগিয়ে ফুটছে যেমন। জোসেফ দূরে টেবিলে ঢলে পড়ে আছে নিভু চোখে। কিছু কথা তার কানেও পৌঁছেছে। প্রতিক্রিয়ার অনেক কিছু বলতে চাইছে, কিন্তু শক্তিতে কুল পায় না। রিকাজের তাচ্ছিল্য স্বর এখনো ভেসে আসে, তুই অনাথ। নাম যশ ক্ষমতা সব থেকেও কিচ্ছু নেই। একটা নিঃস্ব। পৃথিবীতে আপন বলতে কেউ নেই তোর। জিসান কিছু বলতে চেয়েছিল, বর্ণ শোনেনি। হাত উঠিয়ে থামিয়ে দিয়ে বাইকে চলে এলো চোখের পলকে। চোখে ভাসল শুরু থেকেই। জন্মদিন পালনের দিন মম কাঁদত। ওই দিন তার সামনে আসে না, দরজা আটকে ভেতরে বসে থাকে। ছোটবেলায় একবার তার চোখে পড়েছিল সদ্য জন্ম নেওয়া শিশুকে তোলা ছবি ফ্রেমে বন্দী। সেটা বুকে চেপে কাঁদছেন ভদ্র মহিলা। দরজা ফাঁক থাকায় বর্ণ অস্থির হয়ে মাকে থামাতে গেলে তিনি ধাক্কা দিয়ে সরিয়ে দরজা আটকে দিয়েছিলেন। পরে অবশ্য আদর করে কাছে টেনে নিয়েছিল। বর্ণর তীক্ষ্ণ মস্তিষ্ক বুঝে নেয় ছবিতে জোসেফ ছিল। ওই দিন তিনি পরিমাণের চেয়ে একটু বেশি ছেলের শোকে শোকাহত হন, আর ছেলেকে হারানোর পিছু অনেকটাই বর্ণকে দায়ী করে। তাই তার সামনে আসতো না জন্মদিন পালন করতে। আর এই সামনে না আসাকে সে কত আবেগ দিয়ে কত কি ভেবে নিত, অথচ তার সব ভাবনা কি তবে মিথ্যে? তাহলে এই দীর্ঘ বছরের ভালোবাসা মমতা এসবও মিথ্যে? মস্তিষ্কে নানা স্মৃতিচারণ, মার প্রতি অদৃশ্য অভিমানে ভিন্ন জগতে চলে যায় বর্ণ। বাইকের স্পিড বাড়ে। ঠিক সেদিনই তার অ্যাক্সিডেন্টটা ঘটেছিল। এরপর শোককে নিয়ে এলো নিজের কাছে। মাথার চুল খামচে ধরল বর্ণ। আজও কানের কাছে কেউ যেন বলছে, তারা কখনো তোকে তুই ভেবে ভালোবাসেনি রে পাগল, বরং সবসময় তোর মাঝে নিজেদের হারানো ছেলের প্রতিচ্ছবি খুঁজে বেরিয়ে এসেছে। তুই অনাথ। নাম যশ ক্ষমতা সব থেকেও কিচ্ছু নেই। একটা নিঃস্ব। পৃথিবীতে আপন বলতে কেউ নেই তোর। পায়ের নিকটে টেবিলে সজোরে লাথি বসাতেই কাজগুলো ঝরঝর করে ভেঙে পড়ে গেল।
ভেতরে জেগে ওঠা দানবীয় চরিত্রটা থামাতে ব্যর্থ হলো বর্ণ। নিজেকে দমাতে ভেতরে প্রবেশ করতেই মস্তিষ্ক দ্বিগুণ উত্তেজিত হয়ে ওঠে। আচানক হাতের কাছে যা পেল সব ফ্লোরে ছুঁড়ে ফেলতে শুরু করে। বিড়বিড় করে কি যেন বলছে। হাতে কাজ দেবে গিয়ে রক্ত ছুটে আসে, অথচ তার মাঝে কোনো হেলদোল নেই। কাজ চূর্ণ বিচূর্ণ হওয়ার শব্দে ড্রয়িং স্পেসের পরিবেশটা ক্রমশ ধ্বংসলীলায় পরিণত হয়েছে অল্প বিস্তর। সুখ ছুটে কক্ষ থেকে বেরিয়ে এসে প্রত্যক্ষ করে ভয়ে ঢোক গিলল। বর্ণর চোখের দৃষ্টি আচরণ তাকে মনে করিয়ে দিল অভ্রর সাথে হওয়া ঘটনাটি। চুপ করে থাকলো না সে, বর্ণকে থামাতে ছুটে এলো। চূর্ণ বিচূর্ণ কাজ ফ্লোরে লুটোপুটি খাচ্ছে। সুখ দ্রুত হাত ধরেই ঝাড়া দিল সে। সরে যা ফুল, দূরে কোথাও লুকিয়ে যা। আমার কেমন কেমন লাগছে। কন্ট্রোল হারিয়ে পরে তোকে আঘাত করতেও দ্বিধা হবে না, প্লিজ। সুখ দুদিকে মাথা ঝাঁকায়। বর্ণকে এই হালে ছেড়ে দিয়ে কোথাও লুকাবে না সে। পুনরায় এগিয়ে এবার বুকে জাপটে ধরল তাকে। এমন দৃঢ় আলিঙ্গন করল যে বর্ণ চাইলেও ছাড়াতে পারবে না। ঘামে জবজবে শরীর, উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ ভারী। বর্ণ সুখকে নিজে ছাড়াচ্ছে না, কেবল মুখে বলছে ছেড়ে দিতে। সুখ সেসব তোয়াক্কা না করে পিঠে হাত মালিশ করে ধীরে ধীরে। একসময় বর্ণ নিজেও এমন শক্তভাবে জড়িয়ে ধরল যে সুখের মনে হয় দম আটকে গেছে। কিন্তু সেই ভাবনাটা প্রাধান্য পেল না যখন পাথরের সংযমে নিজেকে সকলের সামনে উপস্থাপন করা আইসপিয়ান বর্ণ হু হু করে কেঁদে উঠল। সে চমকালো, থমকে স্তব্ধ হলো। বর্ণ কাঁদতেও জানে সে কি ঠিক শুনছে। ভর সামলাতে না পেরে সুখ সোফায় বসে পড়েছে। বর্ণ ছাড়েনি তাকে। ফ্লোরে লেপ্টে বসে সুখের কোলে মাথা রেখে কোমর চাপটে ধরে বাচ্চাদের মতো কেঁদে বলল, থেকে যা ফুল, তুই ছাড়া আমার কেউ নেই, কেউ নেই। বিড়বিড় করে, ওরা সবাই সেলফিশ, নিজেদের স্বার্থে আমায় ভালোবাসা দেখিয়েছে। সব মিথ্যে, সব মিথ্যে। হাতের বাঁধন আরও দৃঢ় হয়। বর্ণ অদ্ভুত করুণ গলায় বলল, বুকে খুব যন্ত্রণা হচ্ছে, ভালোবেসে ভুলিয়ে দে না। সুখ নিজেও কেঁদে উঠল ফুপিয়ে। কেন মানুষটা এমন করছে এখনো জানে না, কিন্তু নির্দয় এই পুরুষটির চোখের অশ্রুকণাগুলো তার হৃদয়ে রক্তক্ষরণ করছে। বর্ণ থেমে গেল হঠাৎ, একদম স্বাভাবিক অথচ রক্তিম চোখ নিয়ে মাথা তুলল। এরপর উন্মাদের মতো সুখের মুখটা হাতের আজলায় পুড়ে অস্থির গলায় বলল, শোন, আমি তোকে কোথাও যেতে দিচ্ছি না আর। প্রয়োজনে নিজের কাছে বন্দি বানিয়ে রেখে দেব। তোর পৃথিবী বলতে শুধু আমিই থাকবো আজকের পর। অশ্রু ঝরে পড়ছে নীরবে। সুখ নির্বাক চোখে চেয়ে রইল কেবল। বর্ণ হেসে ফেলল ঠোঁট এক পেশে। আমার জন্য কাঁদছিস? যে তোকে সামান্য ভুলে এই দু চোখে অযথাই অশ্রু ঝরিয়েছে তার জন্য? বৃদ্ধাঙ্গুলি দিয়ে সুখের চোখ মুছে দিয়ে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদে না ফুল, অন্যের দুঃখে কাঁদা ব্যাড হ্যাবিট। আমার দিকে তাকা, কখনো দেখেছিস কারো দুঃখ আমায় ব্যথিত করেছে? আমি তো কাঁদাই যাকে ইচ্ছে। হসপিটাল থেকে ফিরলে মেহরাবের আগে পিছে ঘুরঘুর করে এই ওই বলে তর্ক করা মেয়েটাকে আজ দেখতে পাইনি সে। প্রথম প্রথম খুশি হলেও অবচেতন মন এখন জেসিকে খুঁজে ফিরছে মেহরাবের। নিজের চাওয়া নিজেই ক্ষিপ্ত হলো সে। মেয়েটা কি হাল বানিয়ে ছেড়েছে তার অবাধ্য মনের। প্রায় ঘন্টা দুয়েক পর জেসির দেখা না পেরে মায়েরার কাছে গেল মেহরাব। বেডে জামার স্তূপ, সেগুলো ভাঁজ করে কাবার্ডে তুলে রাখছিল মায়েরা। মেহরাব গলা খাকারি দিয়ে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করে সোফায় বসল। স্বাভাবিক কিছু কথা আদান প্রদানের খানিক পর দুনমনে নিয়ে জিজ্ঞেস করেই ফেলল, আপু, মেয়েটা কোথায়?